ওকে, সকলকে গুড ইভিনিং। তোমাদের CC12 এর ক্লাসেতে আজ অন্য কারণে দিনের বেলায় আমি ক্লাসে যেতে চাইনি, তো সেই জন্য বেশিক্ষণ টাইম নেব না তোমাদের, অসময়ে করেছি তোমাদের। তোমাদের আমি ইউটিউব ভিডিও দিয়েছিলাম এবং তোমাদের যে প্রথম যে ক্লাস করেছিলাম ব্রিটিশ এর আগমন নিয়ে, এটা আমার একটা আক্ষেপ তোমাদের সবসময় রয়েছে। আমি জানি না অন্যান্য ম্যাডামদের ক্লাসও তোমরা করছো। প্রিন্সিপাল ম্যাডামকে আমি বলেছি ব্যাপারটা, যে অনলাইনে ক্লাস করতে গিয়ে কি হচ্ছে, ওরা ক্লাসে তো আছে কিন্তু সেইভাবে সিরিয়াস পড়াশোনা করছে না আর কি। তোমাদের উদ্দেশ্যে আমার প্রথম দিনের বার্তা যেটা ছিল, আজকেও সেই বার্তা। আমরা যারা টিচাররা যারা অনলাইনে ক্লাস নিচ্ছি সব সাবজেক্টেই আর কি, তারা দেখো তোমাদেরকে তো আর কলেজের সামনাসামনি ভাবে তো ক্লাস করে বলতে পারছি না, তো সেক্ষেত্রে একটা দূরত্ব তো তৈরি হয়েই আছে। তো আমি বারবার বলবো যে তোমাদের এটা শুধু মার্কস তোলার জন্য পড়বে না পড়াশোনাটা, তোমরা মনে রাখবে ভবিষ্যতে তোমাদের যে চাকরি পরীক্ষায় বসবে, তোমরা এই পেপারগুলো থেকে প্রশ্ন আসবে, তার জন্য তোমরা নিজেদের জন্য পড়বে। মার্কস তো তোমরা এমনিতেই পাচ্ছ, যদি এটা অনলাইন সেকশন হয় আবার পরীক্ষা হয়, জানি না যদি হবে কিনা, জানি না, যদি হয়। আর যদি না হয় সেটা তো তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, তখন তো তোমাদের ভীষণ পড়াশোনা করতে হবে, নাহলে পরীক্ষা দিতেই পারবে না। ওটা একটা বিষয় থেকেই গেছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে তোমাদের চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই অংশটা, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক সাবধান হতে হবে। অনেকে ভিডিওটা দেখেছিলে, অনেকে আমার ক্লাসেতেও যা যা কথা বলেছিলাম কিছু কিছু জিনিস লিখেছো, আমি নাম বলতে চাইছি না তোমাদের। আর আর কিছু কিছু জন আছে দেখেছি, সে নিজের মতো করে কি সব লিখে দিয়েছে, নিজের মতো করে কোথাও বই থেকে মনে হচ্ছে লিখেছে কেউ কেউ, এরকমটা কোন। আমি জাস্ট তোমাদের কাছে জানতে চাইছিলাম তোমরা আদৌ কতটা বুঝতে পেরেছো, বা তোমরা আদৌ দেখেছিলে কিনা ভিডিওটা, বা আমার ক্লাস করেছিলে কিনা প্রথম দিনে। বেসিক জিনিস আর কি, যাক টেনশনের কোনো বিষয় নেই, এগুলো আমাদের টিচারদের বলা হয়েছে, টেস্ট নিতে হবে তোমাদের। আমার সবসময় ইচ্ছা যে গতানুগতিক পরীক্ষা পদ্ধতি তো তোমরা দেবেই, আমি তোমাদের কিছু বিষয় জানতে চাইবো যেগুলো তোমাদের আইডিয়া, টেস্ট এরকম করেই হবে। তো সেই জন্য MCQ ব্যাপারটা আমি যেতে চাইছি না, তোমরা অনেক যথেষ্ট বড় হয়ে গেছো, তাই এটা আমার কারণ তোমাদের মধ্যে থেকে আমার বিশ্বাস, তোমাদের মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছে, আমার মনে হয়, আমি জানি না তোমরা হায়ার স্টাডিজ করবে মনে হয়, কিন্তু BCS পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আছে একজন দুজনের, দু তিনজনকে আমি দেখেছি যতদূর আমি চিনি। তো ভবিষ্যতে ধরো যারা BCS পরীক্ষা দিতে চাইছো গ্রাজুয়েশনের পর, আর পড়াশোনা করবে না, তোমরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাদের আইডিয়া দরকার যে এই কোয়েশ্চেনটার আনসার কেমন হতে পারে, আচ্ছা এই প্রশ্নটা কেমন ভাবে আমি উত্তর দিলে ভালো হয়। এই আইডিয়া গুলো তোমাদের কিন্তু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যেটা পেপার চলছে আমার এবং অমৃতা ম্যাডামের, এই দুটো পেপার খুব গুরুত্বপূর্ণ পেপার, বাকিগুলো গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এখান থেকে বেশি হয়। একটু খেয়াল রাখবে, নিজেরা দায়িত্ব নিয়ে বই নিশ্চয়ই কিনেছো, বই অবশ্যই কেনো, বই পড়া অভ্যেস করো, মোবাইলের থেকে বই পড়া অভ্যেসটা বেশি করো। মোবাইলে সেইভাবে আমাদের গুরুত্ব, নিজেদের গুরুত্ব কমিয়ে দিচ্ছে। তো প্রথমে আমি এটা মনে রাখবে, নিজের তোমাদের স্বার্থের কথা বললাম, যারা পরবর্তী গ্রাজুয়েশনের পর যারা এক্সামে যেতে চাও চাকরি পরীক্ষা, তাদের জন্য খুব সিরিয়াস পড়াশোনা করো, আর টপিক ধরে ধরে পড়ো। সবটা তো আমাদের সম্ভব হচ্ছে না, কিন্তু যতটাই সম্ভব হচ্ছে। আর যারা MA করবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, প্রথমে আমি ওই ভিডিওটার কথাটা একটু আলোচনা করে নিই, ভারতবর্ষে যে ভূমি রাজস্ব ব্যবস্থাটা সম্পর্কে সাম আপ করে নিই। সেটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, তোমরা বুঝতে পেরে গিয়েছো। আচ্ছা ম্যাডাম মনে হয় পড়িয়েছেন, পলাশির যুদ্ধ হলো। আচ্ছা পলাশির যুদ্ধের পর বক্সারের যুদ্ধও হলো। তো বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতাতে বসলেন, কিন্তু এমন ভাবে ক্ষমতাতে বসলেন যাতে করে লোক না বুঝতে পারে আর, मतलब बैक साइड में उन लोगों ने ऐसी कोशिश की है कि बैक साइड में जाके पूरा सामने वाला फेस कुछ और था, पीछे वाला कुछ फोर्स और था, যেটাকে আমরা দ্বৈত শাসন বলি। সম্ভবত দ্বৈত শাসন তোমাদের মনে হয় পড়ানো হচ্ছে। তো
তাদের কাছে বড় সমস্যা হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা ইংরেজ সরকার বলবো না, কিন্তু এখন আমাদের কাছে ইংরেজ সরকার বলাটা ঠিক হবে না, কারণ ইংরেজ সরকার 1857 সালের পর এসেছে, তার আগে আসেনি। এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, তাদের একটা বড় মাথা ব্যথার কারণ এই টাকা পয়সা নেই তাদের কাছে। এই টাকা পয়সা না থাকাটা বিরাট বড় সমস্যা। ভারতবর্ষের অর্থনীতিটা কিসের উপর তৈরি? এগ্রিকালচারাল বেসড ইকোনমি। এই যে এগ্রিকালচারাল বেসড ইকোনমি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু মূলত কৃষি। এই যে কৃষি ব্যবস্থাটা ভারতবর্ষে মূলত বাংলা, বিহার, উড়িষ্যা, এবং তোমরা যদি কেউ সাউথ ইন্ডিয়া যাও, সাউথ ইন্ডিয়া এখন তো দেখবে সে আমাদের উত্তর ভারতে আন্দোলন চলছে, কৃষকরা আন্দোলন করছে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এই অঞ্চলের কৃষকরা, তারা তো কৃষি ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য আন্দোলন করছেন। তার মানে কৃষি অর্থনীতি আমাদের মেন। ওয়ারেন হেস্টিংস তিনি প্রথমে জমি জরিপ করেছিলেন, আর জমি জরিপ করে ওই এলাকার লোকাল জমিদারদের, যারা মুঘল পিরিয়ডে জমিদারি পেয়েছিলেন, যারা মুঘল পিরিয়ডে ল্যান্ডলর্ডস ছিলেন, তো তাদেরকে জমি দিয়েছিলেন। বিশেষ করে নতুন কিছু মানুষও জমিদারি পেয়েছিল, এবং সেটা বলা হচ্ছে যে বছরে নির্দিষ্ট টাকার বিনিময়ে যে জমি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে জমিদারি প্রথা। ইজারাদারি নাম দেওয়া হয়েছে, ইজারাদারি সিস্টেম। একটা শর্ট কোয়েশ্চেন তোমাদের এক্সামের জন্য আসবে, আমি যদিও তোমাদের শর্ট কোয়েশ্চেন মাঝে মাঝে দিয়ে দেব। ইজারাদারি ব্যবস্থার সূচনা কে করেছিলেন ভারতবর্ষে? সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এখন ওয়ারেন হেস্টিংস এর পিরিয়ড যখন শেষ হয়ে গেল, তিনি তো চলে গেলেন আমাদের দেশ ছেড়ে। তারপরে ওই যে বিখ্যাত মানুষটি এসেছিলেন লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসের এই তার ভাবনাগুলো মানে কেন গুরুত্বপূর্ণ, ভারতবর্ষে আরো আজ স্মরণীয় হয়ে আছে কেন, এটা ভিডিওটা বলেছি জাস্ট আমি একটু শুরু করি, কারণ আজকের যে অংশটা রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে না, না হলে খুব ছোট ছোট করে বলছি। এই যে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলা হচ্ছে, চিরস্থায়ী শব্দটা বুঝতে পারছো? পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট। আচ্ছা, এই কর্নওয়ালিসকে কেন ওই পথে যেতে হলো? কর্নওয়ালিসকে কেন ওই পথে যেতে হলো? ভারতবর্ষে তো এর আগে এরকম কিছু ছিল না। ওয়ারেন হেস্টিংস তো ইজারাদারি দিয়েছিলেন। वारेन हेस्टिंग्स ने ये इजारादारी सिस्टम से वहां पर शुरू करके गए थे, तो इसका प्रॉब्लम्स क्या रहा? প্রবলেমসটা হচ্ছে এটাই যে টাকা কালেকশন আসছে না, মাঝে কোথাও না কোথাও গ্যাপে টাকা চলে যাচ্ছে, মানে যেটা কালেকশন হয়ে আসছে কৃষকদের থেকে, সেই টাকাটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব ট্রেজারি ডিপার্টমেন্টে জমা পড়ছে না। এটা একটা বড় সমস্যা। ফোর্ট উইলিয়াম দুর্গ তখন, কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ তোমরা দেখেছো, ওটা ওদের ট্রেজারি অফিস ছিল, তো ওখানে যে কালেকশন হচ্ছে সেটা কিন্তু কম। যেটা জমি আন্দাজ করা হচ্ছে যে 100 বিঘা জমি, যে 5000 বিঘা জমি রয়েছে, তার যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা টোটাল ইনকাম তো হিসেব করেছে, সেই ইনকাম অনুযায়ী টাকা আসছে না। मतलब जिस तरह की जमीन है उस लेवल में टैक्स नहीं आ रहा था। इसमें डेफिनेटली सम काइंड ऑफ डिस्प्यूट वाज देयर, गड़बड़ी वहां पर तो जरूर था। এই কর্নওয়ালিস ব্যাপারটাকে উপলব্ধি করতে পারছেন, এবং তিনি মুঘল পিরিয়ডে আমাদের দেশে একটা সিস্টেম অলরেডি তো ছিল। কিছু লোক বংশ পরম্পরায় আকবরের সময়কাল থেকে কিছু লোক বংশ পরম্পরায় তো জমি ভোগ করছেন, যাদেরকে আমরা পাটোয়ারি, খুত, মুকদ্দম, চৌধুরী, এগুলো যাদের টাইটেল আছে দেখবে, মুকদ্দম টাইটেল আছে, চৌধুরী টাইটেল আছে, এরা তো সব মুঘল পিরিয়ডের ল্যান্ডলর্ডস, এগুলো তো সব উপাধি পেয়েছে। এই উপাধি পরিবারগুলো তো বংশ পরম্পরায় জমি ভোগ করে এসেছিল। এখন এই ব্রিটিশ সরকারের কাছে একটু আধটু তথ্য তো ছিল। কর্নওয়ালিস ভাবলেন যে যদি আমি এই জমিগুলোকে স্থায়ীভাবে ওই যারা জমি পাচ্ছেন ল্যান্ডলর্ডরা, তাদের যদি দিয়ে দিই, তাহলে কি হবে, মানে একটা স্থায়ী ইনকাম আসবে। যেমন এই যে বলে যে তোমাদের দেখবে, তোমাদের না, তোমাদের প্রত্যেকে বাবা মারা যারা মেয়ের বিয়ে দিতে চায়, বা ছেলে যাদের বাবাদের একটা ছেলে আছে, তারা ধরো মানে পড়াশোনা করাতে চাইছেন, তারা দেখবে প্রাইভেট চাকরি থেকে গভর্নমেন্টের চাকরি
দিকে বেশি ঝোঁকে, কারণ কি বলতো, একটা স্থায়ী ইনকাম আসবে। আবার ধরো দেখবে এই যে বিয়ের ব্যাপারে বললাম, তোমরা কেউ অন্যভাবে নেবে না, জাস্ট জেনারেল, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের, দেখবে চাকরি খোঁজার সময় ওই সরকারি চাকরিজীবী এরকম খোঁজার চেষ্টা করে, প্রাইভেট চাকরি যতই বড় হোক হবে না, এরকম কনসেপ্ট। এটা কিন্তু এই কর্নওয়ালিসের সঙ্গে অনেক মিল আছে। কর্নওয়ালিস কিন্তু এটা ভেবেছিলেন, ওই ভিডিওতে আমি তোমাদের একটু বলেছিলাম যে কর্নওয়ালিস কিন্তু ভেবেছেন ব্যাপারটাকে নিয়ে, যে আমাদের একটা ফিক্সড ইনকাম তো দরকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর কর্মচারী, তার মধ্যে যদিও বলা হচ্ছে 15% লোক ইস্ট ইন্ডিয়া ইংল্যান্ড থেকে এসেছিল যারা অফিসার ছিলেন, এই বাকি যে 65% লোক, মানে 75%, তারা ইন্ডিয়ান ছিলেন, মানে ইন্ডিয়ান লোকেরা জব করতেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে। তাহলে তাদের তো মাইনে দিতে হবে, যারা ইংরেজ অফিসার এসেছিলেন তাদের তো মাইনে প্রচুর, তো এই টাকাটা আসবে কোথা থেকে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একটা কোম্পানি, সে নিশ্চয়ই ইংল্যান্ড থেকে টাকা নিয়ে আসবে না। তো সেই জন্য লর্ড কর্নওয়ালিস ঠিক করলেন জমিদারি ব্যবস্থাটা পার্মানেন্ট। প্রথমে তিনি শুরু করেছিলেন যে ঠিক আছে তোমাদেরকে 10 বছরের জন্য দিচ্ছি, যদি এটা ভালো ফসল মানে ভালো রিটার্ন পায় তাহলে ওটাকে পার্মানেন্ট করে দেওয়া হবে। তাহলে 1792 সালে তিনি প্রকল্প শুরু করলেন, আর 1793 সালে তিনি ডিক্লেয়ার করে দিলেন ঠিক আছে এটা পার্মানেন্ট তোমাদের দিয়ে দেওয়া হলো, এবং বছরের শেষে তোমরা কাজ করবে, ওই বছরের শেষে সূর্য ডোবার আগে যেন অ্যানুয়ালি ট্যাক্সটা তোমরা যেন জমা করে দাও, এবং অ্যানুয়ালি ট্যাক্সটা জমা পড়ে গেলে তাহলে সরকার জমা পড়তে লাগলো। সরকারের মানে এরপরে কি বলতো, ওই মাঝখানটাতে একটা জিনিস ঘটনা ঘটে গিয়েছিল যেটা আমরা পড়তে গিয়ে দেখেছি, তোমরা যখন পড়বে না, আমাদের ঔপনিবেশিক ভারতের অর্থনীতি বলে সব্যসাচী ভট্টাচার্যের একটা বই আছে, ঔপনিবেশিক ভারতের অর্থনীতি, সব্যসাচী ভট্টাচার্য। আবার দেখবে গৌতম ভদ্রের বই আছে নিম্ন বর্গের ইতিহাস। তো এই বইগুলো যখন তোমরা কলেজ খুলবে না তখন এই বইগুলোকে পড়ো, ছোট ছোট বই, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো না পড়লে তোমার ভারতবর্ষের কৃষি অর্থনীতিটা বুঝতে পারবে না। আবার অনিরুদ্ধ রায়ের মুঘল ভারতের অর্থনীতি বই আছে, ছোট বই। তো এই যখন এই কর্নওয়ালিস যখন সিস্টেমটাকে ডিস্ট্রিবিউট করছেন, রিডিস্ট্রিবিউট করছেন ল্যান্ড গুলোকে, তখন দেখো এখনকার দিনে যেমন কিছু ঘুষখোর লোক আছে না, এই যে ঘুষ দিয়ে ঢুকে পড়া চাকরিতে লোক পাওয়া লোক আছে অনেক, দেখবে বাবার টাকা আছে, বা কিছু লোক আছে তাবেদারি করে পার্টি চ্যানেল এরকম করে। তো কর্নওয়ালিসের সময় ঘটনা ঘটেছিল এরকম। এখন কিছু লোক যারা বংশ পরম্পরায় জমিদার ছিলেন তারা চান্স পেয়েছিলেন জমিদারি, কিন্তু কিছু লোক যাদের পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্সই নেই, যাদের এক্সপিরিয়েন্সই নেই জমিদারি কাকে বলে, কি করে ট্যাক্স কালেকশন হয়, জমি কাকে বলে, সে কোনোদিন দেখেইনি, এমন লোকও চান্স পেয়েছিল এই কর্নওয়ালিসের এই পর্বেতে, মানে এই পার্মানেন্ট সেটেলমেন্টে। এখন তোমাদের যেটা এক্সামে কোয়েশ্চেন আসে না, সেটা কোয়েশ্চেনটা অন্যভাবে ঘুরিয়ে আসে। তোমাদের কোয়েশ্চেনটা আসে যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের কি অবস্থা হয়েছে, বা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বর্ণনা করো। চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে ওটা তো শর্ট কোয়েশ্চেন আছে, জেনারেল কোয়েশ্চেন আছে। এখন কোয়েশ্চেন আছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। ধরো WBCS পরীক্ষা দেবে তোমরা, বা IAS পরীক্ষায় বসতে চলেছ, তো IAS পরীক্ষায় কোয়েশ্চেন করা হয়েছে, এরকম কোয়েশ্চেন করা হয়, আমি যেটা আজকে আলোচনা করছি, যে কোয়েশ্চেন করা হয়েছে যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সাধারণ কৃষক সম্প্রদায়ের ওপরে কি প্রভাব পড়েছিল, তোমার নিজের ভাষায় লেখো, 10 মার্ক। কি লিখবে, এর উত্তরটা কি? এখন আমি এতক্ষণ যেটা বললাম তোমাদের ইউটিউব ভিডিওতে তোমরা দেখেছো যে মানে সিস্টেম, যে ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ওরা ভালো মনে শুরু করেছিলেন যে কিছু জমিদারকে আমরা জমি দিয়ে দেবো, আমাদের তাদের সঙ্গে চুক্তি হবে এবং তারা আমাদেরকে বছরের শেষে ট্যাক্স দিয়ে দেবেন, মানে मतलब एनुअल टैक्स दे विल गिव अस, और हम लोगों को क्या है, वो हम लोग वो पैसे लेके सैलरी वगैरह दे देंगे और कुछ जो बचा कुचा रहेगा वो हम लेके चले जाएंगे इंग्लैंड। এই পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেমেতে সব থেকে বেশি যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা হচ্ছেন কৃষক সম্প্রদায়। কৃষক কারা? আমাদের দেশে দুই ধরনের কৃষক আছে। একটা কৃষক যাদের ল্যান্ড আছে,
আর একটা কৃষক যাদের ল্যান্ড নেই, ল্যান্ডলেস। দুই ধরনের কৃষক। আমরা যদি মুঘল যুগে যাই, মুঘল যুগে জমিদার ছিল, জমিদাররা যা সিদ্ধান্ত নিতেন। হ্যাঁ, একটা জিনিস হতো, একটা গ্রামে কিছু নির্দিষ্ট পরিমাণে জমি থাকতো চাষির, সেই জমি চাষি চাষ করে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে তারা বেঁচে থাকতেন। যেহেতু তাদের যে জমি তারা রাত্রে ঘুমোতে যেতেন, পরের দিন সকালবেলা তারা চাষ করতে যাবেন, তাদের এটা টেনশন ছিল না যে তাদের জমি চলে যাবে। মুঘল যুগে কিন্তু এটা ছিল, আমার জমি, আমাকে জমিদারকে ট্যাক্স দিতে হবে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই পার্মানেন্ট সেটেলমেন্ট, এই যেটা সমস্যাটা হলো সেটা হচ্ছে কৃষকদেরকে একটা নতুন জমিদারের হাতে চলে গেল। কৃষকরা জানেই না যে একটা নতুন জমিদার তাদের উপরে কন্ট্রোল করতে এসে গেছে। এখন এই যে মাঝে বললাম ওই যে ফাটকাবাজ যে জমিদার, এই ফাটকাবাজ জমিদার গুলো তারা জানেই না জমিদারি কাকে বলে। এমনকি তারা থাকেন শহরে এবং তারা গ্রামে কোনোদিন আসেইনি, তারা জমিদারি পেয়ে গিয়েছে। এই ব্যবস্থার সুযোগে তারা তো নিশ্চয়ই লোক দিয়ে কাজ করবেন, ওই যে মিডলম্যান হয়ে গেল, মিডলম্যান যারা কৃষকদের কাছ থেকে টাকা তুলে এই জমিদারকে দিচ্ছেন, যে নতুন যে জমিদার, যারা পার্মানেন্ট প্রফেশনাল ছিলেন তাদের ক্ষেত্রে সমস্যাটা হয়নি, কিন্তু যারা নতুন জমিদার তাদের কাছে খবর নেই তো তাদের কাছে। আর সরকারের চুক্তি তো হয়েছে জমিদারের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, কৃষকের সঙ্গে তো চুক্তি হয়নি। এই যে একটা সমস্যায় কারা কোথায় পড়লেন, গর্ততে পড়লেন কৃষকরা। কৃষকদের শোনার লোক নেই, ওই মিডলম্যান গিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স আদায় করছেন। এবং অতিরিক্ত ট্যাক্স আদায় করতে, ধরো আমি বলছি 100 টাকা যদি ট্যাক্স হয় 1 বিঘা জমিতে, তাহলে এরা কত টাকা আদায় করছে? 200 টাকা আদায় করছে। তোমাদের আমরা প্রশ্ন, কেন দেবে 200 টাকা? দিতে হবে, নাহলে তোমাকে মারবে, জমি থেকে তাড়াবে, তোমরা অভিযোগ করে দেবে যে তুমি ট্যাক্স দাওনি, যার ফলে তোমার কাছ থেকে জমিটা নিয়ে অন্য একজন লোককে দিয়ে দেওয়া হবে। একটা ভয় ছিল, ট্যাক্স দিতে বাধ্য হতেন। এবং এই ট্যাক্সটা মেটাতে না পারার জন্যই আমরা যখন সাঁওতাল বিদ্রোহ পড়ব তখন দেখতে পারবে সাঁওতাল বিদ্রোহের কারণ কি ছিল। সাঁওতাল বিদ্রোহের কারণ এই পার্মানেন্ট সেটেলমেন্ট অনেক বড় দায়ী ছিল, যে এই যে কৃষকদের ট্যাক্স দিতেই হবে, যে কোনো মূল্যে, খরা হোক বন্যা হোক, খেতে পাও না পাও তোমাকে ট্যাক্স দিতে হবে। এবার তারা কি করে, তারা মহাজনদের কাছে যাচ্ছেন, তারা নিজেদের জমি দলিল, কখনো কখনো ঘটি বাটি গরু ছাগল গহনা বন্ধক দিচ্ছেন, টাকা নিয়ে আসছেন, দিয়ে সরকারের এই যে জমিদারের যারা লেঠেল তাদেরকে দিচ্ছেন, ট্যাক্স মেটাচ্ছেন। এভাবে আমাদের দেশেতে বাংলা, বিহার, উড়িষ্যা, বিশেষ করে ছোটনাগপুর, মহারাষ্ট্রের যে অঞ্চলগুলো, ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের অবস্থা সব থেকে খারাপ। কৃষকরা কার কাছে যাবেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কৃষকদের কোনো সম্পর্ক নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সম্পর্ক জমিদারদের। আচ্ছা, কৃষকরা কার কাছে? জমিদারদের কাছে অভিযোগ করবেন? জমিদারদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এখানে সরকারের লাভটা যেটা হয়েছে সেটা যে পার্মানেন্ট টাকা পয়সা এসেছে, কৃষকরা কিন্তু তলানিতে ঠেকিয়ে গিয়েছে। আজকে তোমাদের দুটো ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করে আমি জাস্ট বলবো, কারণ তোমাদের আমি ইউটিউব ভিডিও দেব। মনে রাখবে, বাংলা, বিহার আর উড়িষ্যাতে পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পার্মানেন্ট সেটেলমেন্টে কিছু ফল্ট ছিল, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত তাতে নির্ঘাত কিছু ফল্ট ছিল, কিছু নিশ্চয়ই খামতি রয়ে গিয়েছিল, যার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, লর্ড কর্নওয়ালিস যখন চলে গেলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি এটা সত্যি করে এটা বেনিফিটেড হতো, কৃষকদের লাভ হতো, দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে যেত, অনেক কিছু যদি ঘটনা ঘটতো, তাহলে গোটা দেশে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হতো। হয়নি, গোটা দেশে চিরস্থায়ী বন্দোবস্তকে প্রয়োগ করা হয়নি। এর একটা সব থেকে বড় কারণ আছে, সেটা হচ্ছে তোমাদের ওখানে বলা আছে চিরস্থায়ী বন্দোবস্তে যে কৃষকরা দিন দিন তারা বেশি বেশি ট্যাক্স দিতে বাধ্য হচ্ছেন। কিন্তু এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে জমিদাররা তাদের নিজের জমির এলাকায় পরপর ট্যাক্স বাড়াচ্ছেন, ট্যাক্স নিচ্ছেন। ওখানে চুক্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে জমিদারদের যে চুক্তি হয়েছিল সেখানে কিন্তু ট্যাক্স বাড়াতে পারবে না, অর্থাৎ চিরদিনের জন্য একই রকমের ট্যাক্স
তারা পে করবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এটি শর্ত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো লোকসান হচ্ছে, ধরো কোন এলাকায় জমি ভালো প্রোডাকশন হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে চোখের সামনে দেখতে পাচ্ছে ওখানে ভালো ট্যাক্স আদায় হচ্ছে, কিন্তু তারা বলতে পারছেন না জমিদারকে যে বেশি বেশি ট্যাক্স দিন, আপনারা বেশি আদায় করছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোকসান হয়েছিল এবং কোনো বলার ক্ষমতা নেই, যার জন্য তারা পলিসি চেঞ্জ করেছিল। পলিসি চেঞ্জ করে তারা আমাদের দেশকে দুটো ভাগে ভাগ করেছিল, উত্তর ভারত দক্ষিণ ভারত, ট্যাক্স কালেকশনের বিষয়ে। এই ট্যাক্স কালেকশনের বিষয়ে দক্ষিণ ভারতবর্ষে এবং দক্ষিণ পশ্চিম আমাদের যে বোম্বাই, মহারাষ্ট্রের অঞ্চলগুলো, কর্ণাটক, তামিলনাড়ু, এই অঞ্চলগুলোতে তারা একটা নতুন পলিসি চালু করেছিলেন। সেই পলিসিটার নামই হচ্ছে 1820 সালে আলেকজান্ডার রিড ভদ্রলোক, তোমাদের শর্ট কোয়েশ্চেন পড়ে, যে এই দক্ষিণ ভারতের এই অঞ্চলগুলোতে আলেকজান্ডার রিড কি ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল। অবশ্যই এই ভূমি রাজস্ব ব্যবস্থাটার নাম হচ্ছে রায়তওয়াড়ি বন্দোবস্ত। আমি খুব সংক্ষেপে বলবো কারণ তোমাদের ইউটিউব ভিডিও আমি দেবো। রায়তওয়াড়ি বন্দোবস্ত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইলে তো দক্ষিণ ভারতে পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করতে পারতেন, চালু করেননি কেন? এর বড় প্রশ্ন। দক্ষিণ ভারতের জমিগুলো ছিল ভীষণ মানে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ফাঁক গুলো রয়ে গেছিল, এরা ঠিক করলেন যে এতদিন আমরা জমিদারদের সঙ্গে ব্যবস্থা করেছি, সেখানে সমস্যা বড্ড হচ্ছে, যার ফলে এখানেতে সমস্যা এতটাই, বড় বড় জমি তো দক্ষিণ ভারতের জমিগুলো, তো সেই জন্য ওরা ঠিক করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি কৃষকদের কাছ থেকে ট্যাক্স আদায় করবেন। শর্ত ঠিক করা হলো, আলেকজান্ডার রিড সরকারি অফিসার 1820 সালে দক্ষিণ ভারতের সমস্ত কৃষক, মহারাষ্ট্র যে অঞ্চলটার কথা বললাম, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ভারতের সমস্ত কৃষকদের সঙ্গে তারা ঠিক করলেন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি কৃষকদের কাছ থেকে ট্যাক্স নেব। এই যেহেতু রায়ত শব্দটা হচ্ছে কৃষক, রায়ত মিনস দ্য ফার্মার্স, এই ট্যাক্স কালেকশনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফার্মার্স এর মধ্যে চুক্তি হয়েছিল, যার জন্য এটার নাম হচ্ছে রায়তওয়াড়ি বন্দোবস্ত। এটা ভালো করে মনে রাখবে। রায়তওয়াড়ি বন্দোবস্ত কেন হলো? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কৃষকদের মধ্যে সরাসরি এই চুক্তিটা হয়েছিল 1820 সালে, এই জমিদারি ট্যাক্স কালেকশনটা হয়েছিল, তার জন্য এই ব্যবস্থাটার নাম রায়তওয়াড়ি বন্দোবস্ত। আচ্ছা, এই রায়তওয়াড়ি বন্দোবস্তে কি কি শর্ত আরোপ করা হলো আমি একটু বলে নিই ছোট্ট করে। সেটা হচ্ছে প্রথম শর্তটাই বলে দেওয়া হলো যে আচ্ছা এখানে কৃষকদের সঙ্গে সরকারের ডাইরেক্ট চুক্তি হচ্ছে, 1 নম্বর শর্ত। 2 নম্বর, কোনো মিডিলম্যান থাকবে না। আচ্ছা, পরের যে শর্তটা বলা হচ্ছে যে প্রত্যেক 30 বছর, এভরি 30 ইয়ার্স সরকার ট্যাক্স বাড়াতে পারবে। অর্থাৎ ওই যে চিরস্থায়ী বন্দোবস্তে যে ফ্লপসোটা খেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা কিন্তু এখানে প্রভিশনটা রাখলোই না সরকার, এখানে প্রভিশনটা বলে দিল যে সরকার ট্যাক্স বাড়াতে পারে, ইচ্ছা করলে ট্যাক্স বাড়াতে পারে, মানে ওটা টাইম ফিক্স করে দিলে এভরি 30 ইয়ার্স এর কথা বলা হচ্ছে। এবং জমি জরিপ করা হয়েছিল, জমি জরিপ করতে সব জমি তো প্রোডাকশন ভালো হয় না, তো সেই প্রোডাকশন অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল এই জমিতে এত টাকা ট্যাক্স, এই জমিতে এত টাকা ট্যাক্স, এইভাবে এটা একটা শর্ত আরোপ করা হয়েছিল যে জমির প্রোডাকশন অনুযায়ী ট্যাক্স ফেলা হবে। চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু এটা করা হয়নি। চিরস্থায়ী বন্দোবস্তে কিন্তু একদম জেনারেল জমিদারদের দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রায়তওয়াড়ি বন্দোবস্তে কি হলো, আগে জমি জরিপ করে তারপর কৃষকদের সঙ্গে ঠিক করবে, আচ্ছা ঠিক আছে তোমার জমি নদীর ধারে আছে তো তাই তোমার একটু ফলন ভালো হয়, তাই তোমার একটু বেশি ট্যাক্স দিতে হবে। এরকম ডাইরেক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্স কালেকশনের ব্যবস্থা করেছিলেন। এবং এই চুক্তিতে ডাইরেক্ট ঘোষণা করে দেওয়া হয়েছিল যে তোমাদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ট্যাক্স ঠিকঠাক করে দিচ্ছ। এখন যদি দেখা যায় যে তুমি তোমার ট্যাক্স দিচ্ছ না ঠিকঠাক, তাহলে তোমার কাছ থেকে জমি কেড়ে নেওয়া হবে। এখানে বলা হয়েছে যে একটা নিয়মিত পর্যায়ে যদি খাজনা তুমি দিতে থাকো তাহলে কিন্তু তোমার কাছ থেকে জমি কাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে একটা ফল্ট রেখে দেওয়া হয়েছিল এখানেও, সরকারের কোন রকমের মুকুবের ব্যবস্থা করা হয়নি। দেখো আমাদের দেশে তো জলবায়ু আলাদা, কোনো বন্যা, কখনো খরা, কখনো নানান প্রাকৃতিক জিনিস, নানান যে প্রাকৃতিক জিনিস ঘটনাগুলো ঘটে, তার জন্য তো আমাদের কৃষকদেরকে সাবসিডি দেওয়া হয় বর্তমানে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই অপশনটাই রাখেনি। ওরা কিছু জানে না, ওরা বলেছিল আমাদের ট্যাক্স চাই। অর্থাৎ এই রায়তবাড়ি বন্দোবস্তের ফলে দুটো জিনিস, যদি আমরা ফলাফল বিশ্লেষণ করি তাহলে দুটো জিনিস হলো। এক, মানে কৃষকরা একটা নিশ্চিন্ত হলেন যে কিছুটা লাঘব হলো, যে তাদের কাছ থেকে মিডিলম্যান গুলো টাকা আদায় করে নিয়ে নিচ্ছিল, এখন মিডিলম্যান গুলো চলে গেলেন। সরকারকে সরাসরি কৃষকরা যেটুকু ফসল উৎপাদন করতেন তারা সরকারি ট্রেজারি অফিসে গিয়ে তারা জমা করতেন। এটা একটা ভীষণ ভালো জিনিস হলো। এবং সরকারের একটা ভালো জিনিস হলো, সরকার হচ্ছে কৃষকদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারছেন, একটা সম্পর্ক তৈরি হচ্ছে কৃষকদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, যেটা একটা খুব দরকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যেটা মানে আমাদের চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের সঙ্গে যেমন সম্পর্ক হয়েছিল, এখন কি হলো, কৃষকদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ দরকার ছিল। এবং একই সঙ্গে এটা কি হলো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যেমন খাজনা বাড়াতে পারছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রায়তবাড়ি বন্দোবস্তে খাজনা বাড়ানোর অপশন রাখার ফলে সরকার ভীষণ খুশি। অর্থাৎ বাড়ানোর অপশনের ফলে সরকার ইচ্ছা মতো যখন দেখতো যে প্রোডাকশন ভালো হচ্ছে, জল হয়েছে, ট্যাক্স বাড়াতে পারে। তাহলে রায়তবাড়ি বন্দোবস্তে সুবিধাটা চিরস্থায়ী বন্দোবস্ত থেকে বেশি। কোথায় হলো? বোম্বাই, মহারাষ্ট্র, গুজরাটের কিছুটা অঞ্চলে, এবং আমাদের দক্ষিণ ভারতে মাদ্রাজ প্রভিন্স তখনকার দিনে বলা হতো, এই অঞ্চলগুলোতে এই ব্যবস্থাটা কিন্তু চালু হয়েছিল। কিন্তু এটাও সত্যি কথা, কৃষকদের অবস্থা কিন্তু এখানেও উন্নতি হয়নি। কোন জায়গায় মার খাচ্ছিল কৃষকরা? ওই যে ট্যাক্স মুকুবের ব্যবস্থা নেই, তার মানে তাদেরকে মহাজনদের কাছে যেতেই হচ্ছে। কোন জায়গায় খরা হয়ে গেলে, বন্যা হয়ে গেল, আমাদের দেশে তো প্রায় বন্যা হতো, যার ফলে খরা বন্যা এইসব চক্রে পড়ে গিয়ে আমাদের দেশে কিন্তু পরিস্থিতি কৃষকদের ভালো হয়নি, তাদেরকে খাজনা দেওয়ার জন্য মহাজনদের কাছে যেতেই হয়েছে। আর 2 নম্বর হচ্ছে যে ওই যে সরকারি অফিসে জমা করতে যাচ্ছে, ওই অফিসার লোকেরাও এদের কাছ থেকে নানান টাকা পয়সা মেরেছে। তারপরে কৃষির যে সিস্টেম, কৃষির যে ব্যবস্থা, সেটার যে উন্নতি করবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ব্যাপারে কিন্তু তাদের কোনো আগ্রহ ছিল না। সুফল এবং কুফল তোমাদের এক্সামেতে আসে, যে রায়তবাড়ি বন্দোবস্তের এবং মহলবাড়ি বন্দোবস্তের সুফল এবং কুফল কি কি, এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসে। তোমরা নিশ্চয়ই বই দেখতে পাবো, আমি তোমাদের একটা পিডিএফও দেবো। আর মহলবাড়ি বন্দোবস্তটা একটু যা ছোট্ট করে আলোচনা করিনি, সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ওপর পাট, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এই অঞ্চলগুলোতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নতুন কৃষি ব্যবস্থা স্থাপন করেছিলেন। সেখানে কি করেছিলেন, ওই যেহেতু একটা গ্রামের অনেকগুলো জমি, তাই ঠিক করলেন গ্রাম পঞ্চায়েত, মহল, গ্রাম পঞ্চায়েত যে মহল, সেই মহল এরিয়াতে একটা পঞ্চায়েতের যিনি হেড, তার সঙ্গে ইংরেজ সরকারের চুক্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি হয়েছিল। যেহেতু মহল মানে তোমরা এখনো নিশ্চয়ই যারা টিউপিতে যাদের আত্মীয় বাড়ি আছে, যারা হিন্দি ভাষী আছো, ইউপি বিহার যারা রয়েছে, তাদের দেখবে এখন ওখানে পঞ্চায়েত সিস্টেমটা ভীষণ স্ট্রং। পঞ্চায়েত, তো ওরা পঞ্চায়েতের যেটা সিদ্ধান্ত দেয় সেটাই সার্বজনিক সিদ্ধান্ত হয়ে যায়। খাপ পঞ্চায়েতের নাম তোমরা শুনে থাকবে, রাজস্থান, এখনো উত্তরপ্রদেশ, খুব গুরুত্বপূর্ণ। তো এই পঞ্চায়েতের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি স্বাক্ষর করেছিল বলে, তাই তখনকার দিনে পঞ্চায়েতটার নাম ছিল মহল। মহল মানে হচ্ছে একটা টোটাল এরিয়ার একটা, যিনি কন্ট্রোল করেন, গ্রাম প্রধান যাকে বলা যেতে পারে। সেই ইস্ট इंडिया कंपनी সঙ্গে মহলবাড়ি বন্দোবস্ত মহলে চুক্তি হয়েছিল বলে তাই চুক্তিটার নাম মহলবাড়ি सिस्टम्स। मतलब महल के साथ ईस्ट इंडिया कंपनी का ये पैक्ट हुआ था और इसका 1822 में हुआ था। और होल्ट मैकेंजी ये ऑफिसर्स थे, इन्होंने ये यहाँ पर नॉर्थ इंडिया में ये टैक्स सिस्टम चलाए थे। তাহলে হোল্ট ম্যাকেঞ্জি মহলবাড়ি সিস্টেম করেছিলেন আর আলেকজান্ডার রিড করেছিলেন রায়তবাড়ি বন্দোবস্ত। মানে এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ শর্ট কোশ্চেন পরে প্রায় পড়ে তোমাদের, যে মহলবাড়ি বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন, রায়তবাড়ি বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন। তাহলে রায়তবাড়িটা হচ্ছে আলেকজান্ডার রিড আর মহলবাড়ি বন্দোবস্ত হচ্ছে হোল্ট ম্যাকেঞ্জি। এটা কিন্তু মনে রাখবে। একই শর্ত ওখানেও রাখা হয়েছিল 20-30 বছর অন্তর ওই মহলের জমিদারদের কাছ থেকে, যেহেতু অনেকগুলো ছোট ছোট জমি, তার জন্য মহলের কাছ থেকে বলে দিল অত জমি কৃষকদের সঙ্গে করতে হবে না, আপনারা বরং কৃষকদের কাছ থেকে ট্যাক্স নিয়ে নেবেন আপনি, আর আপনার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্যাক্সটা আপনি জমা করে দেবেন। এটা হচ্ছে মহলের মাধ্যমে আদায় হচ্ছিল। কেন বলা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি করছে কার সাথে, মহলের সাথে। 2, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 20-30 বছর অন্তর ট্যাক্স বাড়াতে পারবে, এখানে বলে দেওয়া হলো। 3, এখানে বলে দেওয়া হলো কোন রকমের সরকারি ট্যাক্স মুকুব করা হবে না,
মানে এই অবস্থা করে রাখা হলো। আর সব থেকে বড় কথা, এই মধ্যস্বত্বভোগী থাকবে না, মিডলম্যান, মানে এখানে মহল আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ট্যাক্স কালেক্ট করবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেজারিতে তারা জমা করবেন। এই পলিসি মহলবাড়ি বন্দোবস্তে কিন্তু রাখা হলো। অবশ্য জমি জরিপ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে মহলগুলোতে জমি উর্বর তার সেখানে বেশি ট্যাক্স পড়বে, আর যে এলাকাগুলো যেমন ধরো রাজস্থান মরুভূমি এলাকা, ওখানে ট্যাক্সের পরিমাণটা কম ছিল, তো সেই জন্য এরকম ভাবে মহলগুলোর ওপর থেকে ট্যাক্স আদায় হতো। আর একইভাবে এখন ওভারঅল যেটা দেখা গিয়েছিল যে চিরস্থায়ী বন্দোবস্তের থেকে রায়তবাড়ি মহলবাড়ি অনেক ভালো ছিল, এবং যার জন্য আমাদের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল, আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী জমির গঠন প্রক্রিয়া অনুযায়ী এই ব্যবস্থাগুলো তারা করেছিলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে তিনটে পলিসি সব থেকে লাভবান হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তারপরে দ্বিতীয় লাভবান হয়েছিল মিডিলম্যান, মহাজন সম্প্রদায়, যাদের দিনের দিন তারা অর্থশালী হয়ে উঠছিলেন। আমাদের বাংলায় বঙ্কিমচন্দ্রের বাবু বলে নাটক আছে, উপন্যাস আছে বাবু, তো সেটাতে তোমরা স্পষ্ট দেখতে পাবে যে আমাদের কলকাতার মধ্যবিত্ত সম্প্রদায় কিভাবে বড় লোক হচ্ছিল মহাজনরা। আর যখন সাঁওতাল বিদ্রোহ পড়াবো তখন বুঝতে পারবে যে এই মহাজন সম্প্রদায়ের ভূমিকা কতটা ছিল। আর সব থেকে বড় কথা, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, চিরস্থায়ী বন্দোবস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে, রায়তবাড়ি বন্দোবস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে, মহলবাড়ি বন্দোবস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তের যে একটা বড় লক্ষণ সেটা আমি তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে যে 1839 সাল থেকে বলা হচ্ছে 1848 সাল, এই যে 8 বছরে টোটাল একটা রেকর্ড করে রাখা হয়েছিল, সেখানে বলা হচ্ছে যে 95,000 জমির মালিক তারা আর ছিল না, মানে ট্যাক্স দিতে পারেনি, অন্যজন জমির মালিক হয়েছে। একটা জমির মালিক থেকে অন্য জমির মালিকে গেল কি করে, এটা কি করে সম্ভব? তার মানে তারা কোনো না কোনো ভাবে ট্যাক্স দিতে পারেনি, ট্যাক্স দিতে পারেনি বলে ওই জমি অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে, মানে জমি মানে হস্তান্তর করার কথা বলা হয়েছে, শর্ততে বলাই ছিল, অর্থাৎ বলা হচ্ছে 95,000 জমির মালিকানা স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাবো যে জমিদাররা বড় লোক হতেই থেকেছে, মহাজনরা বড় লোক হতেই থেকেছে, আর গরিব হয়ে গেছে কৃষকরা, তারা গরিবের থেকে গরিবের নিচেতেই চলে গিয়েছে। যার জন্যই তো আমাদের দেশে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, এই যে 1857 সালের আগে দেখবে আমাদের বাংলা জুড়ে নানান জায়গায় কৃষক বিদ্রোহ হয়েছে। স্বাধীনতা সংগ্রামের পুরোধা কিন্তু এই কৃষকরা, এই যে কৃষকরাই কিন্তু স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, মানে কৃষকদের দ্বারাই এটা সম্ভব হয়েছিল। আর ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী তারা কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন এই কৃষকদের দ্বারাই। এবং সব থেকে বড় কথা, কোন কৃষকরা জানো? যারা জঙ্গলে থাকতেন, আদিবাসী সম্প্রদায়, যারা নিজেরা প্রোডাকশন, নিজেরা জমি তৈরি করে চাষবাস করেছিলেন, তারা আমাদের পথ দেখিয়েছিলেন। অর্থাৎ এই আজকের এই কৃষি ব্যবস্থা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ের যে কৃষি ব্যবস্থা, অর্থাৎ আমরা যদি 1757 সাল থেকে, 1757 বলবো না, 62-63 সাল থেকেই বলবো, মোটামুটি 72 সালে তো উনি দ্বৈত শাসন ব্যবস্থা রদ করে দিলেন ওয়ারেন হেস্টিংস, তার থেকে 1848 সাল পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কালেকশন তো হলো, কিন্তু কৃষকদের মনে অসন্তোষ তৈরি হলো, যার জন্যই আস্তে আস্তে শুরু হয়ে গেল কৃষক বিদ্রোহ। ওকে, তো আজকে এখানে আপাতত শেষ করলাম। তোমাদের আমি একটা ইউটিউব ভিডিও দেব, ওটাও দেখবে তোমরা, আর আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। আশা করি নোটস তৈরি করতে তোমাদের ভীষণ সুবিধা হবে। প্রশ্নটা তোমরা দুটো প্রশ্ন লিখে নাও, সেটা আমি বলে দিয়েছি, যদিও আমি তোমাদের বলে দেবো। একটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষক সম্প্রদায়ের ওপরে কি প্রভাব পড়েছিল, এটা 5 মার্কের আছে অথবা 10 মার্কের আছে। আর এইটা হচ্ছে রায়তবাড়ি ও মহলবাড়ি বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। Describe the main features of Rayatwari and Mohalwari system. Describe the main features of Rayatwari and Mohalwari systems. রায়তবাড়ি মহলবাড়ি সিস্টেমের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর তোমাদের কাছ থেকে যদি একটা জেনারেল জিনিস জানতে চাই, জানি না ইউনিভার্সিটি জানতে চাইবে কিনা এরকম কোয়েশ্চেন, যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে কৃষি ব্যবস্থাতে কৃষকদের অবস্থা কেমন হয়েছিল, তাহলে তোমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত লিখতে হবে, রায়তবাড়ি বন্দোবস্ত লিখতে হবে, পয়েন্ট পয়েন্ট করে 3টে পয়েন্ট ভাগ করে নেবে। চিরস্থায়ী বন্দোবস্ত বলে কৃষকদের কি ক্ষতি হয়েছিল, রায়তবাড়ি বন্দোবস্ত বলে কৃষকদের উপর কি প্রভাব পড়েছিল, মহলবাড়ির ফলে কৃষকদের উপর কি প্রভাব পড়েছিল, এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে নেবে। এইরকম একটা প্রশ্ন কিন্তু রেডি করে রাখবে,
যে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে কৃষকদের অবস্থা কেমন হয়েছিল, তখন কিন্তু এটা আলাদা করে কোয়েশ্চেনের উত্তর লিখতে হবে। ওকে, চলো দেখি কারো কিছু জিজ্ঞাসা করার আছে নাকি বলো। তোমাদের কি সবাই মার্কশিট পেয়ে গেছো পরীক্ষার? কারো কোনো সমস্যা নেই তো মার্কশিটে? নেই? জলির তোমার মার্কশিটে সমস্যা আছে? না স্যার, প্রবলেম নেই কোনো। আচ্ছা আচ্ছা, প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে আজকে এখানেই রাখলাম। তোমাদের আমি গ্রুপে পিডিএফ দিয়ে দিচ্ছি। আমি একটা তোমাদের গ্রুপে মনে হয় ইকোনমিক হিস্ট্রির উপর পিডিএফ মনে হয় দিয়ে রেখেছিলাম। যারা ইংলিশ মিডিয়াম আছো তারা ওই পিডিএফটার ভেতরেই এই নোটটাও পেয়ে যাবে, রায়তবাড়ি মহলবাড়ি। जरा इंग्लिश मीडियम आछो, जो लोग इंग्लिश मीडियम हो ना, वहीं पर ये नोट्स मिल जाएगा तुम लोगों को। और बांग्ला के लिए हम अभी दे रहे हैं। और আমি বারবার যেটা বলছি, তোমরা নিজেরা বই কিনবে, বই না কিনলে হবে না। অনার্সে পড়ছো, তোমাদের একটা করে বই কিনতেই হবে। এখন তো অনেক লকডাউন উঠে গিয়েছে, দোকানে বলে রাখবে বইয়ের জন্য, বই কিনতে হবে, নালে কিন্তু মানে অনেক সমস্যায় পড়বে তোমরা। অনার্সে পড়ছো, প্রিন্সিপাল বারবার বলছেন যে একটা মিনিমাম বই রাখা উচিত। আমিও তোমাদের বলছি, অনার্সে পড়ছো একটা বই কিনবেই, রাখো হাতে একটা বই, নালে কিন্তু সমস্যায় পড়বে, পরবর্তীকালে বড় সমস্যায় পড়বে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, বাংলা যারা আছো বাংলা মিডিয়াম তাদের দিয়ে দিচ্ছি, আর ইংলিশ মিডিয়াম তোমরা ওটাতেই পেয়ে যাবে। ওকে স্যার। ওকে স্যার। ওকে স্যার। ওকে।